হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, সামনেই তোমাদের রয়েছে WBCS ফিলিমস এক্সাম। আর এখানে দেখো 2022 সালে যে WBCS ফিলিমস এক্সাম রয়েছে তার নোটিফিকেশন কিন্তু তোমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। আর এই যে WBCS ফিলিমস এক্সাম রয়েছে তার জন্য কিন্তু আমরা একটা ফুল কোর্স শুরু করেছিলাম। আর এই কোর্সের প্রত্যেকটা সাবজেক্টেরই চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিন্তু আমরা সলভ করে দিচ্ছি। আর দেখো, আমরা প্রথম শুরু করেছি হচ্ছে জিওগ্রাফি। আর জিওগ্রাফির কিন্তু অলরেডি ভারতের যে অবস্থান রয়েছে সেই ভারতের অবস্থান কিন্তু আলোচনা করা হয়ে গেছে। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি। তো যারা তোমরা WBCS ফিলিমস এক্সাম দেবে তারাও এটা দেখবে, এছাড়া যারা WBP SI দেবে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, তাদেরও কিন্তু উপকারে আসবে এই ভিডিওটা। এছাড়া দেখো, যারা WBP কনস্টেবল SI এর রেগুলার ক্লাস করতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের আরেকটা চ্যানেল রয়েছে স্টাডি অ্যাক্সেস 2.0, সেই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং সেই চ্যানেলে কিন্তু শুধুমাত্র পুলিশের ক্লাসেই দেওয়া হয়। চলো শুরু করি আজকের সেশনটি, দেখি কি রয়েছে। তো দেখো, প্রথমেই হচ্ছে ভারতের যে ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতির মধ্যে প্রথমেই যাব হচ্ছে সমভূমি, তারপরে রয়েছে মালভূমি, তারপরে হচ্ছে পাহাড় পর্বত। তো দেখো, ভারতের যে ভূপ্রকৃতি তার মধ্যে কিন্তু সমভূমি রয়েছে হচ্ছে 43%, পাহাড় রয়েছে 18.6%, মালভূমি রয়েছে 27.7%, আর পর্বত রয়েছে হচ্ছে 10.7%, অর্থাৎ 10.7%। তো এখানে দেখো, ভারতের যে ভূপ্রকৃতিটা রয়েছে তাকে কিন্তু মোট 5টি ভাগে ভাগ করা যায়, মূল 5টি ভাগে ভাগ করা যায়, এছাড়াও কিন্তু আরও কিছু ভাগ রয়েছে। তো এই মূল 5টি ভাগের মধ্যে কী কী রয়েছে, তো উত্তরের পার্বত্য অঞ্চল, তারপরে হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল, তারপরে হচ্ছে দক্ষিণের মালভূমি অঞ্চল যেটাকে বলা হয় দাক্ষিণাত্যের মালভূমি, তারপরে হচ্ছে সামুদ্রিক সমভূমি, তারপরে রয়েছে কিন্তু মরু অঞ্চল। তো প্রথমেই দেখো, আমরা কি আলোচনা করব সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তর থেকে আস্তে আস্তে আমরা দক্ষিণের দিকে যাব। তো উত্তরের পার্বত্য অঞ্চল যেটা রয়েছে, এই উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে প্রথমেই যা আলোচনা করব কি হিমালয় পর্বতমালা। তো দেখো, উত্তর পশ্চিমের পামির গ্রন্থি থেকে নির্গত হয়ে হিমালয় পর্বতশ্রেণী অর্ধ চন্দ্রাকারে পশ্চিমে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্ব অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত কিন্তু প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ স্থান জুড়ে অবস্থান করেছে। এরপরে হচ্ছে উত্তর দক্ষিণে হিমালয়ের প্রস্থ গড়ে প্রায় কত রয়েছে, উত্তর দক্ষিণে কিন্তু, তো উত্তর দক্ষিণে হিমালয়ের প্রস্থ কিন্তু গড়ে রয়েছে হচ্ছে 250 থেকে 400 কিলোমিটারের মতো। এছাড়া কি বর্তমানে যে অঞ্চলটিতে হিমালয় পর্বতমালা অবস্থান করে রয়েছে সেখানে কিন্তু আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে, টারশিয়ারি যুগে টেথিস মহীখাত বা টেথিস সাগর নামে এক গভীর খাত ছিল। কালক্রমে এই সমুদ্রটির উত্তরের আঙ্গ্রাল্যান্ড এবং দক্ষিণের গন্ডোয়ানা মালভূমির চাপে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে। তো এখানে দেখো, যেখানে টেথিস মহীখাত, মনে করো টেথিস মহীখাতটা রয়েছে মাঝখানে, এদিকে রয়েছে আঙ্গ্রাল্যান্ড উচ্চভূমিটি আর এদিকে রয়েছে হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড উচ্চভূমিটি। তো এই যে দুটো রয়েছে, একটা হচ্ছে আঙ্গ্রাল্যান্ড উচ্চভূমি আর একটা হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড উচ্চভূমি। তো এখান থেকে পলি, বালি, নুড়ি, কাকড় এগুলো কিন্তু সব বয়ে নিয়ে আসে কোথায়, টেথিস মহীখাতে। তো যখন এটি মহীখাতে বয়ে নিয়ে আসে, দেখো উপর থেকে কোনো জিনিস যখন নিচে পড়ে তখন কিন্তু ওই যে উপরের যে অঞ্চলটি রয়েছে সেটাকে টেনে নিয়ে নিচের দিকে নিয়ে আসতে চেষ্টা করে। তো এই নুড়ি, বালি, কাকড়টা কিন্তু সবসময় এই যে উপরের যে আঙ্গ্রাল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ডটা রয়েছে সেটাকে কিন্তু নিচের দিকে টানতে শুরু করে এবং যে মাঝখানে যে টেথিস মহীখাতটা থাকে কোমল শিলার, সেই কোমল শিলার টেথিস মহীখাতটাকে কিন্তু চাপ সৃষ্টি করে, সেই চাপের ফলে কিন্তু সেটি উপরের দিকে উঠে যায়। তো এই উপরের দিকে উঠে গিয়েই কিন্তু এই পর্বতের সৃষ্টি হয়, এই হিমালয় পর্বতশ্রেণী। তার জন্য এটাকে কী বলা হয়, ভঙ্গিল পর্বত। তো এখানে দেখো রয়েছে যে হিমালয় পর্বতমালা হলো নবীন ভঙ্গিল পর্বতশ্রেণী। পৃথিবীর নবীনতম ভঙ্গিল পর্বতশ্রেণীর মধ্যে হিমালয় অন্যতম। আর আরাবল্লী পর্বত কিন্তু হলো কি পৃথিবী তথা ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত। তো আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, বর্তমানে কিন্তু আরাবল্লী হচ্ছে কি ক্ষয়জাত পর্বত। আর এই হিমালয়ে কিন্তু ফসিল দেখা যায়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু বারবার এসে থাকে যে হিমালয়ে কিন্তু ফসিল দেখা যায়। তো ফসিল কোথায় দেখা যায়, হিমালয়ে কিন্তু দেখা যায়। এছাড়া কিন্তু হিমালয়ে সেন্টেক্সিয়াল বাঘ দেখা যায় যেটাকে বলা হয় সূচালো বাঘ। আর এছাড়া হচ্ছে হিমালয় পর্বতমালায় অবস্থিত পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি, মাউন্ট এভারেস্ট। এটা কোথায় রয়েছে, এটা নেপালে রয়েছে। আর রাধানাথ সিকদার কিন্তু মাউন্ট এভারেস্টের পরিমাপ সর্বপ্রথম করেন। আর নেপালে মাউন্ট এভারেস্টকে বলা হয় কি সাগর মাথা, এটাও মনে রাখবে। নেপালে কিন্তু এই মাউন্ট এভারেস্ট যে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, সেটাকে কিন্তু সাগর মাথা বলা হয়ে থাকে। তিব্বতীয় ভাষায় কিন্তু হচ্ছে সোমলুংমা এবং চীনা ভাষায় কিন্তু একে কী বলা হয়, কুয়োনো লাংমা বলা হয় হচ্ছে চীনা ভাষায়। এরপরে কি রয়েছে, যে মাউন্ট এভারেস্টের পূর্ব নাম ছিল কি, পিক 15। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে যে মাউন্ট এভারেস্ট পর্বতটি রয়েছে তার পূর্ব নাম কিন্তু রয়েছে কি, পিক 15।
এরপরে কি রয়েছে, সবচেয়ে বেশিবার এভারেস্ট শৃঙ্গ জয় করার রেকর্ড আছে কার? আপ্পা শেরপার, আর তিনি কিন্তু 21বার এই শৃঙ্গ জয় করেছিলেন। এরপরে কি রয়েছে, 1953 সালে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি কিন্তু এভারেস্ট জয় করেছিলেন। আর ভারতের সিকিম এবং নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের দ্বিতীয় ও পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ। তো দেখো, ভারতের সিকিম ও নেপালের সীমান্তে অবস্থিত যে কাঞ্চনজঙ্ঘা রয়েছে সেটি কিন্তু হচ্ছে হিমালয়ের দ্বিতীয় এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ। তারপরে রয়েছে যে পুরোপুরি ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু হচ্ছে নাঙ্গা পর্বত, যার উচ্চতা কত? 8126 মিটার। নেক্সট রয়েছে কি, যে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ। তো প্রথমে আমরা ভাগ করব হচ্ছে প্রস্থ বরাবর উত্তর থেকে দক্ষিণ দিকে। তো শিবালিক হিমালয় বা বহি হিমালয়, আর একটা হচ্ছে কি মধ্য হিমালয় বা লেসার হিমালয়, যেটাকে বলা হচ্ছে হিমাচল হিমালয়। এই তিনটি কিন্তু নাম রয়েছে। এছাড়া হচ্ছে গেটার হিমালয় বা উচ্চ হিমালয় বা হিমাদ্রি হিমালয়। তো এখানে ম্যাপ দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো এখানে দেখো প্রথমে কি রয়েছে, শিবালিক হিমালয় বা বহি হিমালয়, যার গড় উচ্চতা কত? যার কিন্তু গড় উচ্চতা হচ্ছে 600 থেকে 1500 মিটার। জম্মু কাশ্মীর থেকে অসম পর্যন্ত এটি কিন্তু বিস্তৃত রয়েছে। আর শিবালিক হিমালয় বা বহি হিমালয় যেটাকে বলা হয় সেটা কিন্তু হচ্ছে অরুণাচল প্রদেশে ডাফলা, মিরি, তারপর হচ্ছে মিশমি পাহাড়, উত্তরাখণ্ডে ধ্যান, তারপর হচ্ছে দুন্দুয়া, তারপর জম্মু কাশ্মীরের জম্মু পাহাড়, নেপালের হচ্ছে কি চুড়িয়াঘাট নামে পরিচিত। এরপরে কি রয়েছে, এরপরে হচ্ছে মধ্য হিমালয় বা লেসার হিমালয় বা হিমাচল হিমালয়। তো দেখো এখানে মধ্য হিমালয় বা লেসার হিমালয় বা হিমাচল হিমালয়ের গড় উচ্চতা কত? এটা হচ্ছে 3500 মিটার থেকে 4500 মিটারের মতো। এরপরে রয়েছে কি, এখানে পীরপাঞ্জল পর্বতশ্রেণী, যা কাশ্মীরের উপত্যকাকে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করেছে। তো এখানেই রয়েছে কিন্তু পীরপাঞ্জল পর্বতশ্রেণী, আর এটি কিন্তু হচ্ছে কাশ্মীরের উপত্যকা থেকে ভারতীয় যে অন্যান্য অংশ রয়েছে সেগুলোকে কিন্তু বিচ্ছিন্ন করেছে। এরপরে রয়েছে হচ্ছে ধাওলাধর, এটা হিমাচল প্রদেশে রয়েছে। তারপরে রয়েছে মুসৌরি, নাগাটিব্বা, ওগুলো রয়েছে কোথায়? এগুলো কিন্তু রয়েছে হচ্ছে উত্তরাখণ্ডে। আর মহাভারত লেখ পর্বতশ্রেণী কিন্তু এখানেই অবস্থিত। এরপরে হচ্ছে কাশ্মীর উপত্যকা, তারপরে হচ্ছে কাংড়া, কুলু, যেটা হিমাচল প্রদেশে রয়েছে, এগুলো কিন্তু সব এখানেই দেখা যায়, এই মধ্য হিমালয়ে দেখা যায়। এরপরে হচ্ছে এখানেই অবস্থিত বিখ্যাত হিল স্টেশনগুলি কি কি রয়েছে? আগে হচ্ছে সিমলা, যেটা হচ্ছে হিমাচল প্রদেশে রয়েছে। তারপর হচ্ছে মুসৌরি, তারপর হচ্ছে রানীক্ষেত, তারপর হচ্ছে আলমোড়া, নৈনিতাল, এগুলো কিন্তু সব রয়েছে উত্তরাখণ্ডে। এছাড়া হচ্ছে দার্জিলিং। পরবর্তীতে কি রয়েছে, গেটার হিমালয় বা উচ্চ হিমালয় বা হিমাদ্রি হিমালয়। তো এটার কিন্তু তিনটা নাম, এই নামগুলো ভালো করে মনে রাখবে। তো দেখো, এটাকে বলা হয় হচ্ছে গেটার হিমালয়, এটাকে কিন্তু বলা হয় উচ্চ হিমালয় এবং হিমাদ্রি হিমালয়। তো দেখো, গেটার হিমালয় বা উচ্চ হিমালয় এর অপর নাম হচ্ছে হিমাদ্রি, যেটা উপরেই দেওয়া রয়েছে। তো এরপরে রয়েছে কি, এর গড় উচ্চতা হচ্ছে 6000 মিটার, আর এটি কিন্তু সর্বদাই কি হয়, তুষারাবৃত থাকে, অর্থাৎ তুষার দ্বারা কিন্তু আবৃত থাকে। এখানে অবস্থিত পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলি কি? যেমন হচ্ছে মাউন্ট এভারেস্ট, তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি, মাকালু, কামেট ইত্যাদি। এরপরে দেখো রয়েছে কি, টেথিস হিমালয়। তো এই হিমাদ্রির উপরে টেথিস বা তিব্বত হিমালয় কিন্তু অবস্থিত, আর এটি একটি কি, এটি বিশাল মালভূমি অঞ্চল। আর টেথিস হিমালয়ের সর্বোচ্চ অংশের নাম হচ্ছে কি লিউপারগেল। আর শিবালিক ও হিমাচলের হিমালয়ের যে রয়েছে সেটার মধ্যবর্তী অংশে কিন্তু অনেক সমান্তরাল ও প্রশস্ত উপত্যকা দেখা যায়। আর এদের কি বলা হয়? এদের কিন্তু দুন বলা হয়ে থাকে। তো দেখো, দুন কোথায় দেখা যায়? দুন কিন্তু দেখা যায় হচ্ছে শিবালিক এবং হিমাচল হিমালয় যেটা রয়েছে তার মধ্যবর্তী অংশে কিন্তু অনেক সমান্তরাল ও প্রশস্ত উপত্যকা রয়েছে, যেটাকে কিন্তু বলা হয় দুন। আর প্রধানত প্রাচীন রূপান্তরিত শিলা গঠিত হিমালয় উত্তরে ক্রমশ কী হয়, ঢালু হয়ে হিমাদ্রিতে মিশেছে। এটি হচ্ছে প্রাচীন রূপান্তরিত শিলায় গঠিত হিমালয়, আর এটা কিন্তু ক্রমশ উত্তরে ক্রমশ ঢালু হয়ে হিমাদ্রিতে গিয়ে মিশেছে। পর্বতের উঁচু অংশে অনেকগুলি হ্রদ বা তাল আছে, এটা মনে রাখবে। এই পর্বতের উঁচু অংশে কিন্তু অনেকগুলি হ্রদ এবং তাল রয়েছে, আর এদের মধ্যে নৈনিতাল, ভীমতাল, তারপর হচ্ছে সাততাল, পুনতাল, এগুলো কিন্তু বিখ্যাত। তো এগুলো কিন্তু এসে থাকে যে এই যে অঞ্চলটা রয়েছে, বলা হলো যে নৈনিতাল যে রয়েছে, এই নৈনিতাল হ্রদটি কোন হিমালয়ে রয়েছে? তো এটা কিন্তু রয়েছে হচ্ছে টেথিস হিমালয়ে। পরবর্তীতে কি রয়েছে, শ্রীনগরের দক্ষিণে প্রায় 100 কিলোমিটার বিস্তৃত পীরপাঞ্জল পর্বতশ্রেণী কাশ্মীরের উপত্যকাকে ভারতের অন্যান্য অংশ থেকে কি করেছে? বিচ্ছিন্ন করেছে। কেবলমাত্র বানিহাল বা জহল, তাছাড়া হচ্ছে পীরপাঞ্জল, তারপর হচ্ছে বুন্দেলপীর প্রভৃতি গিরিপথগুলি দিয়ে নিঃসর্গ সৌন্দর্যের জন্য পৃথিবী বিখ্যাত কাশ্মীর উপত্যকায় কিন্তু প্রবেশ করা যায়। তো কোন কোন গিরিপথের মাধ্যমে এই কাশ্মীর উপত্যকায় প্রবেশ করা যায়? এক হচ্ছে বানিহাল জহল, আর এর উচ্চতা দেওয়া রয়েছে পীরপাঞ্জল, তারপর হচ্ছে কি বুন্দলপীর। এরপরে রয়েছে কি জজিলা পাস।
জজিলা পাস নামে গিরিখাত দিয়ে শ্রীনগর থেকে লাদাখের রাজধানী লেতে যাওয়া যায়। তো দেখো এটা হচ্ছে শ্রীনগর থেকে লাদাখের রাজধানী কিন্তু লেতে যাওয়া যায় হচ্ছে এই জজিলা পাসের মাধ্যমে। আর এই লে শহর থেকে সাসার গিরিপথের মধ্য দিয়ে চীনে যাওয়া যায়, এগুলো মনে রাখবে। পরবর্তীতে কি রয়েছে, পূর্ব হিমালয়। তো পূর্ব হিমালয় দেখো কি রয়েছে, সিঙ্গালীলা পর্বতশ্রেণীর দার্জিলিং অংশের উচ্চতম শৃঙ্গগুলি হলো সান্দাকফু, তারপর হচ্ছে ফালুট, তারপরে কি রয়েছে সাবগ্রাম, এবং হচ্ছে সিকিমের অংশ বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা। তো সিকিমের অংশে বিখ্যাত রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এরপরে রয়েছে কি ডঙ্গকিয়ালা পর্বতশ্রেণীর মধ্যবর্তী নাথুলা, তারপরে হচ্ছে জিলেপলা গিরিপথ দিয়ে তিব্বতের চুম্বি উপত্যকায় যাওয়া যায়। তো এই তিব্বতের চুম্বি যে উপত্যকা রয়েছে সেখানে কিন্তু এই নাথুলা আর জিলেপলা যে গিরিপথ রয়েছে এই দুটি গিরিপথের মাধ্যমেই যাওয়া যায়। এরপরে রয়েছে কি সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অংশে সেনচল, তারপরে হচ্ছে মহাল ধীরাম জল বিভাজিকাটি দার্জিলিং জেলায় মধ্যভাগ দিয়ে বিস্তৃত হয়েছে। এছাড়া রয়েছে হচ্ছে সিকিম হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি যেটা রয়েছে এটি হলো পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ, যেটা প্রথমেই আমি বলেছিলাম। আর মাউন্ট এভারেস্ট হচ্ছে কি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, তারপরেই কিন্তু রয়েছে হচ্ছে K2। আর ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে কি এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু হচ্ছে ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। K2 কিন্তু রয়েছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এরপরে রয়েছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, কারণ K2 কিন্তু হচ্ছে কারাকোরাম পর্বতের শৃঙ্গ এটি। তো K2 হচ্ছে কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ। তো এই ভারতে অবস্থিত যে হিমালয় রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু ভারতে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। এরপরে কি রয়েছে কারাকোরাম পর্বতশ্রেণী। তো কারাকোরাম পর্বতশ্রেণী সম্পর্কে আলোচনা করব। তো দেখো প্রথমেই রয়েছে কি কাশ্মীরের লাদাখ পর্বতশ্রেণীর উত্তর দিক থেকে প্রায় 400 কিলোমিটার অঞ্চল জুড়ে কারাকোরাম অবস্থিত। এই কারাকোরাম পর্বতশ্রেণীটি কিন্তু অবস্থিত হচ্ছে কাশ্মীরের লাদাখ পর্বতশ্রেণীর উত্তর দিকে প্রায় 400 কিলোমিটার পর্যন্ত। আর কারাকোরাম পর্বতশ্রেণীর পশ্চিমে অংশ অবস্থিত হচ্ছে গডওয়িন অস্টিন বা K2। এই শৃঙ্গটি হচ্ছে কি কারাকোরাম তথা ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। আর এটি কিন্তু হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, যেটা বারবার আলোচনা করছি। এরপরে কি রয়েছে কারাকোরাম পর্বতের অন্যান্য উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ হলো কি হিডন পিক, তারপর হচ্ছে ব্রড পিক, এছাড়া হচ্ছে গ্যাসের ব্রুম। এগুলো কিন্তু সব হচ্ছে কি এই কারাকোরামের উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ। এই সব শৃঙ্গগুলি সারা বছর ধরেই তুষারে আবৃত থাকে বলেই কিন্তু কারাকোরাম পর্বতের বাসুদা বা ধবল শীর্ষ কিন্তু বলা হয় এগুলোকে। এরপরে কি রয়েছে কারাকোরাম পর্বতের অনেকগুলো বিশালাকৃতি হিমালয় আছে, আর এর মধ্যে সিয়াচেন হিমবাহটি কিন্তু হচ্ছে কি ভারতের দীর্ঘতম হিমবাহ। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে যে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, তো এটা কিন্তু হচ্ছে সিয়াচেন হিমবাহ। আর এটা কোথায় রয়েছে, কারাকোরাম পর্বতে কিন্তু এটা রয়েছে। এরপরে কি রয়েছে কারাকোরাম পর্বতের অন্যান্য উল্লেখযোগ্য হিমবাহ দুটি হলো কি বাল্টোরা, তারপরে কি রিমো, এগুলো কিন্তু রয়েছে কারাকোরামে। এরপরে রয়েছে কি আকসাই চীন। কারাকোরাম পর্বতশ্রেণীর পূর্ব দিকে আকসাই চীন নামে একটি পর্বত বেষ্টিত কি রয়েছে উচ্চ মালভূমি রয়েছে। আর তবে এই অঞ্চলটিকে চীনে 1962 সাল থেকে দখল করে আসে। চীন যে রয়েছে এই চীন কিন্তু 1962 সাল থেকে এই যে অঞ্চলটা আকসাই চীন রয়েছে এটাকে দখল করে রয়েছে। লাদাখ পর্বতশ্রেণী, এই অঞ্চলের লাদাখ মালভূমিটি হলো ভারতের সর্বোচ্চ মালভূমি। এছাড়া এটি হচ্ছে শীতল মরুভূমি নামে কিন্তু পরিচিত। তো লাদাখ পর্বতশ্রেণীকে কিন্তু কি বলা হয়, শীতল মরুভূমি বলা হয়। এখানে কোনো কোনো স্থানে লোনা জলের হ্রদ দেখতে পাওয়া যায়। আর এখানে কিন্তু বিখ্যাত পাঙ্গং যে লেক রয়েছে, নোনা জলের লেক, এটি কিন্তু রয়েছে হচ্ছে এই লাদাখ পর্বতশ্রেণীতে। পরবর্তীতে কি রয়েছে যে পূর্বাঞ্চল। তো দেখো এই পর্বতশ্রেণীগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কি মিশমি পাহাড়, তারপরে হচ্ছে পাটকই, তারপর হচ্ছে বুম, নাগা পাহাড়, কোহিমা পাহাড়, তারপরে হচ্ছে বড়াইল পর্বতশ্রেণী যেটা রয়েছে, আর হচ্ছে উত্তরের পাছার পাহাড়, মণিপুর পাহাড়, আর হচ্ছে মেজো পাহাড়, ত্রিপুরা পাহাড়, এগুলো কিন্তু হচ্ছে উল্লেখযোগ্য। এদের মধ্যে মিশমি পাহাড়ের দাফাবুন যে রয়েছে এই শৃঙ্গটি কিন্তু হচ্ছে উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে কি রয়েছে সরাবতী, তার নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, এটাও তোমরা এখান থেকে মনে রাখবে। সরাবতী যে রয়েছে এটি কিন্তু হচ্ছে নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা হচ্ছে কিন্তু কি জাভ্য। এটি কিন্তু হচ্ছে কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, আর এর উচ্চতা কত রয়েছে 2995 মিটার। মণিপুরের ইম্ফল উপত্যকাটি হলো পর্বত বেষ্টিত একটি বিশাল উপত্যকা। তো পর্বত বেষ্টিত বিশাল উপত্যকা হচ্ছে কি মণিপুরের ইম্ফল উপত্যকা। আর এখানকার দক্ষিণ পূর্বে অবস্থিত লোকটাক হ্রদ নিঃসর্গ সৌন্দর্যের জন্য বিখ্যাত। তো দেখো এখানকার দক্ষিণ পূর্বে অবস্থিত বিখ্যাত হ্রদ রয়েছে লোকটাক হ্রদ, যেটি কিন্তু হচ্ছে নিঃসর্গ সৌন্দর্যের জন্য খুব সুন্দর দেখতে এই লোকটাক হ্রদ। এরপর রয়েছে কি মিজো বা লুসাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা কিন্তু হচ্ছে নওজুয়ার জো। এরপরে কি রয়েছে গুরুত্বপূর্ণ কিছু গিরিপথ রয়েছে এবং সেগুলো কবে গঠিত হয় এবং কোথায় রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে।
তো নাথুলা পাস এটি কিন্তু হচ্ছে সিকিম রাজ্যে অবস্থিত, আর এটি কিন্তু বিখ্যাত পাসটি হচ্ছে কি ভারত চীন সীমান্তে অবস্থিত। আর এটা কিন্তু 2006 সালে পুনরায় চালু করা হয়। আর এটি হচ্ছে প্রাচীন রেশম পথের একটি অংশ। আর এটি হচ্ছে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সীমান্তের একটি অংশ, এটা মনে রাখবে এখান থেকে। এরপরে রয়েছে কি শিবকিলা পাস, এটি কোথায় রয়েছে? এটি কিন্তু রয়েছে হচ্ছে হিমাচল প্রদেশকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে হচ্ছে এই শিবকিলা পাস। এরপরে রয়েছে হচ্ছে জিলেবলা পাস, আর এই পাস কিন্তু হচ্ছে চুম্বি উপত্যকার মধ্য দিয়ে যায়। আর এটি হচ্ছে সিকিমকে তিব্বতের রাজধানী লাসার সাথে সংযুক্ত করেছে। এরপরে রয়েছে হচ্ছে খারদুংলা পাস, এটি কিন্তু হচ্ছে দেশের সর্বোচ্চ মোটরযোগী পাস। তো দেশের সর্বোচ্চ মোটরযোগী পাস কোনটি, সেটা কিন্তু হচ্ছে খারদুংলা পাস। আর এটি হচ্ছে লেহ এবং সিয়াচেন হিমবাহকে সংযুক্ত করেছে। আর শীতের সময় এই পাস কিন্তু বন্ধ থাকে, এখান থেকে তোমরা এটা মনে রাখবে। আর তারপরে রয়েছে কি বরলা, তারপর হচ্ছে বরলাচালা। এই যে দুটো পাস রয়েছে এই দুটি কিন্তু হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যের জাতীয় সড়কে অবস্থিত। আর এটি কিন্তু হচ্ছে মানালি এবং লেহকে সংযুক্ত করেছে। এরপরে রয়েছে কি লিপুলেখো, এছাড়া হচ্ছে উত্তরাখণ্ডের তিব্বতে রয়েছে এই লিপুলেখো। আর এটি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত, এখানে দেওয়াই রয়েছে। আর এটি কিন্তু উত্তরাখণ্ডকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে। আর এই পাস চীনের সাথে বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সীমান্ত পোস্ট। আর মানব সরোবরের তীর্থযাত্রীরা কিন্তু এই পাস দিয়েই যাতায়াত করে। এরপরে রয়েছে কি মানা পাস, এটাও রয়েছে উত্তরাখণ্ডের তিব্বতে রয়েছে। এটি কিন্তু হচ্ছে বৃহত্তম হিমালয়ে অবস্থিত এবং তিব্বতকে উত্তরাখণ্ডের সাথে সংযুক্ত করেছে। আর শীতকালে এটি কিন্তু 6 মাস বরফের নিচে থাকে, একদম বরফের নিচে থাকে, তার জন্য কিন্তু এটি বন্ধ থাকে। এরপরে কি রয়েছে রোহতাং পাস, তারপর হচ্ছে কুলু লাহুলা স্পিতি। তো এটি যে রয়েছে এটি কিন্তু হচ্ছে হিমাচল প্রদেশের রাজ্যে অবস্থিত। আর এটি কিন্তু হচ্ছে চমৎকার সড়ক পরিবহনের রয়েছে, অর্থাৎ এখানে চমৎকার সড়ক পরিবহন দেখা যায়। আর এই পাসটি হচ্ছে কুল্লু, স্পিতি এবং লাহুলাকে সংযুক্ত করেছে। এরপরে কি রয়েছে বোমডিলা পাস, যেটাকে বোমডিলা বলা হয়। এই বোমডিলা পাস কোথায় রয়েছে? এই বোমডিলা পাস কিন্তু রয়েছে হচ্ছে অরুণাচল প্রদেশে। তো বোমডিলা পাস অরুণাচল প্রদেশকে তিব্বতের রাজধানী লাসার সাথে সংযুক্ত করেছে। আর এটি ভুটানের পূর্বে অবস্থিত। এরপরে রয়েছে হচ্ছে বানিহাল পাস। এই বানিহাল পাস হচ্ছে জম্মু কাশ্মীরের একটি জনপ্রিয় পাস। আর এটি কিন্তু হচ্ছে পীরপাঞ্জল রেঞ্জে অবস্থিত। এরপরে হচ্ছে জজিলা পাস, তো এটি হচ্ছে শ্রীনগরকে কার্গিল এবং লেহর সাথে সংযুক্ত করে। নেক্সট রয়েছে কি পীরপাঞ্জল পাস, এটি কিন্তু হচ্ছে জম্মু ও শ্রীনগর এই দুটিকে সংযুক্ত করে। এরপরে রয়েছে ভোরঘাট, এটি কিন্তু হচ্ছে মুম্বাই এবং পুনেকে সংযুক্ত করে। থলঘাট হচ্ছে কোথায়? মুম্বাই ও নাসিক। আর হচ্ছে পালঘাট হচ্ছে কিন্তু মুম্বাই ও পুনে। নেক্সট কি রয়েছে গুরুত্বপূর্ণ হিমবাহ। তো দেখো এই হিমবাহগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে হিসপাড় হিমবাহ, এটা কোথায় রয়েছে? জম্মু ও কাশ্মীর রাজ্যে। আর এটা পর্বতমালা, কোন পর্বতমালা রয়েছে? কারাকোরাম পর্বতমালা। তারপরে রয়েছে বাল্টোরো পর্বতমালা, এগুলো কিন্তু আলোচনা করেছি একটু আগে, জম্মু কাশ্মীরে রয়েছে। আর তারপরে এটা কোন পর্বতমালায় রয়েছে? কারাকোরাম পর্বতশ্রেণীতে কিন্তু এটা রয়েছে। তারপরে রয়েছে কি সিয়াচেন হিমবাহ, এটি হচ্ছে কি ভারতের দীর্ঘতম হিমবাহ। আর এটা রয়েছে কোথায়? জম্মু কাশ্মীরে রয়েছে, এটাও কিন্তু কারাকোরাম পর্বত শ্রেণীতে রয়েছে। এরপরে রয়েছে গঙ্গোত্রী হিমবাহ, এটা হচ্ছে উত্তরকাশী এবং উত্তরাখণ্ডের উত্তরকাশীতে রয়েছে। আর এটা হচ্ছে হিমালয়ের কিন্তু একটা অংশ। এরপরে রয়েছে কি গুরুত্বপূর্ণ শিখর। তো গুরুত্বপূর্ণ শিখরগুলি কী কী রয়েছে? এক হচ্ছে কারাকোরাম। এই কারাকোরাম যে রয়েছে, কারাকোরাম পর্বত, তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডওইন অস্টিন বা কেটু, যেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে রয়েছে কি নীলগিরি। এই নীলগিরি কিন্তু হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। তারপরে রয়েছে আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরুশিখর। সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। তারপরে রয়েছে কি মহাকাল পর্বত, এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। আর পূর্বঘাটের হচ্ছে কিন্তু জিন্দাগাদা। তো এখানে দেখো এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং দক্ষিণ ভারতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ দক্ষিণ ভারতে কিন্তু এটা সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে রয়েছে গাঢ় পাহাড়। এই গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। ছোটনাগপুর যে রয়েছে, ছোটনাগপুরের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ। এরপরে কি রয়েছে ভারতের সমভূমি অঞ্চল। দেখো পর্বত চলে গেলো, এবার হচ্ছে সমভূমি অঞ্চল আমরা যাব। তো সমভূমি অঞ্চলের মধ্যে প্রথমেই আলোচনা করতে গিয়ে আমরা ভাঙড়টা আলোচনা করব। তো ভাঙড়ে কি রয়েছে? এই ভাঙড় সমভূমি, যেসব জায়গা প্রাচীন পলি দ্বারা গঠিত তাদের বলে কি? ভাঙড়। আর এটি সাধারণত নদী দূরবর্তী অঞ্চল, অর্থাৎ নদী থেকে একটু দূরবর্তী অঞ্চলে কিন্তু এটি দেখা যায়। আর এই মৃত্তিকায় অবিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের ঢেলা কিন্তু পাওয়া যায়। আর ইহা হচ্ছে কি কানকার নামে পরিচিত। আর উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখতে পাওয়া যায়। তো পরবর্তী আমরা এখানে দেখো ম্যাপ রয়েছে, এই ম্যাপে দেখো দেওয়া রয়েছে। তো প্রথমেই দেখো রয়েছে কি একদম রিভার, এখানে রয়েছে রিভার ভ্যালিটা রয়েছে। তারপরে একদম নবীন পলিগঠিত যে অঞ্চলগুলো রয়েছে, নদীর যে নবীন পলিগঠিত অঞ্চল, সেগুলোকে বলা হচ্ছে খাদার। আর তার দূরবর্তী অঞ্চলে একটু দূরেই কিন্তু রয়েছে এই ভাঙ্গার।
দেখো দূরবর্তী অঞ্চলে প্রাচীন পলিগঠিত অঞ্চল যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কি ভাঙ্গার। আর তারও উপরে দেখো রয়েছে কি তরাই অঞ্চলটি, যেখানে নুড়ি কাকর সামান্য দেখা যায়, তারও উপরে কিন্তু রয়েছে হচ্ছে ভাবর। ভাবর কি, ভাবর কিন্তু হচ্ছে পাহাড় থেকে নুড়ি কাকর বালিগুলো যেগুলো বয়ে এসে কিন্তু একদম এই ভাবরে, এখানে হচ্ছে দেখো বড় বড় নুড়ি দেখা যায় এখানে, এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে ভাবর। আর এটা তো হচ্ছে হিমালয়। তো এখানে এটা দেখে নাও। এরপরে আমরা দেখব যে খাদার কি। তো খাদার দেখো কি রয়েছে, নদী তীরের নতুন পলিগঠিত এলাকাযুক্ত যে খাদার অঞ্চল রয়েছে তাকে কিন্তু খাদার বলা হয়। তো নবীন পলিগঠিত অঞ্চলটাকে বলা হচ্ছে খাদার, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। এই যে খাদার রয়েছে নবীন পলিগঠিত অঞ্চল। তো এই দেখো এখানে রয়েছে নিম্ন গাঙ্গেয় সমভূমি ও উচ্চ নিম্ন গাঙ্গেয় সমভূমি ও ব্রহ্মপুত্র উপত্যকায় এই মাটি কিন্তু দেখা যায়। আর এরূপ নবীন পলিযুক্ত অঞ্চলকে পাঞ্জাবে কি বলা হয়, এই পাঞ্জাবে কিন্তু একে বলা হয় বেট। আর এটি খুবই উর্বর হয়ে থাকে, এখানে কিন্তু এই জন্যই কৃষিকাজটা খুব ভালো হয়ে থাকে, বিশেষ করে ধান চাষ খুব ভালো হয়। এরপরে কি রয়েছে ভাবর। ভাবর কি, হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে অবস্থিত নদীবাহিত বালি নুড়ি পাথর প্রভৃতি সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপে সৃষ্টি হয় তাকে কিন্তু ভাবর বলা হয়। তো নিচে ম্যাপে তোমরা দেখে নাও ভাবরটা। তো দেখো এই মৃত্তিকা সছিদ্র হওয়ায় অনেক সময় এই অঞ্চলের মধ্যে কিন্তু নদীগুলি অন্তঃসলীলা রূপে প্রবাহিত হয়। আর এই অঞ্চলে পশুপালনকারী গুজ্জরেরা কিন্তু এখানে বসবাস করে, যারা পশুপালন করে তাদের গুজ্জরেরা বলা হয়। এই গুজ্জরেরা কিন্তু এখানেই বসবাস করে থাকে। এরপরে দেখো রয়েছে কি তরাই। তো তরাই কি, তো তরাই দেখো তরাইয়ের অর্থ ভিজে। তো ভাবর অঞ্চলের দক্ষিণে নদীগুলি অনেক সময় বিস্তীর্ণ অঞ্চলব্যাপী মালভূমির সৃষ্টি করে, আর এদের বলা হয় কি তরাই। তো ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চলে প্রধানত এটি দেখা যায়, এই তরাই অঞ্চল। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে ভুর। ভুর কি, সমভূমি অঞ্চলের পশ্চিমে মাঝে মাঝে ছোট ছোট বালিয়ারি দেখা যায়, আর এদের কিন্তু বলা হয় হচ্ছে ভুর। তো সমভূমি অঞ্চল যে রয়েছে আমাদের ভারতের সমভূমি অঞ্চল, সেই সমভূমি অঞ্চলের পশ্চিম দিকে মাঝে মাঝে কিন্তু ছোট ছোট বালিয়ারি দেখা যায়, সেই বালিয়ারিগুলোকে কি বলা হয়, ভুর বলা হয়। তো দেখো উচ্চগঙ্গার দোয়াবে কিন্তু বছরের শুষ্ক মাসগুলিতে কিন্তু ভুর দেখা যায়। এরপরে কি রয়েছে, কাউর ও তাল। তো বিহার রাজ্যেই গঙ্গার সমান্তরালে বেশ কিছু জলাভূমি দেখা যায়, আর এগুলি কিন্তু হচ্ছে উত্তর বিহারে কাউর এবং দক্ষিণ বিহারে একে কী বলা হয়, তাল বলা হয়। এরপরে রয়েছে কি বেট। বেট কাকে বলা হয়, তো দেখো প্লাবনভূমি যে রয়েছে, এই প্লাবনভূমি কিন্তু বন্যার ফলে প্রতি বছর পলি সঞ্চিত করে, আর এরূপ পলি দ্বারা যে সমভূমি রয়েছে সেই সমভূমি পাঞ্জাবে বেট নামে পরিচিত। নদী থেকে দূরবর্তী অপেক্ষাকৃত প্রাচীন পলিগঠিত অঞ্চলকে আবার কি বলা হয়, বাগর বলা হয়ে থাকে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে কি রয়েছে, দোয়াব। তো দেখো দুটি মূল নদী পাশাপাশি প্রবাহিত হলে মধ্যবর্তী অঞ্চলে নদী দুটির পলি দ্বারা সৃষ্ট সমভূমিকে দোয়াব বলা হয়। তো এদিকে দেখো ম্যাপটা দেওয়া রয়েছে, দোয়াব অঞ্চল অ্যাকচুয়ালি কি, দেখো এদিকে রয়েছে সিন্ধু নদ, এইদিকে দেখো রয়েছে ঝিলাম। তো দেখো একদিকে সিন্ধু নদ একদিকে ঝিলাম, তার মাঝখানে দেখো এই জায়গাটা কিন্তু পলিগঠিত একটা অঞ্চল রয়েছে, নবীন পলিগঠিত অঞ্চল রয়েছে। সেই পলিগঠিত যে অঞ্চলটা রয়েছে সেই মাঝখানের অঞ্চলটাকে বলা হয় কি, দোয়াব অঞ্চল। তো এখানে দেখো কতগুলো দোয়াব অঞ্চলের নাম দেওয়া রয়েছে, এই দোয়াব অঞ্চলগুলো কিন্তু এখানে ম্যাপে দেওয়া রয়েছে। তো প্রথমেই রয়েছে বিশ দোয়াব। এটা কাকে বলা হয়, বিপাশা এবং সুটলেজ যে নদীটা রয়েছে এই দুটো নদীর মধ্যবর্তী স্থলভাগকে বলা হয় কি, বিশ দোয়াব। তো বিশ দোয়াব এই যে দেওয়া রয়েছে বিশ দোয়াব, আর এটা কোথায় রয়েছে, এই দেখো এখানেই রয়েছে। একদিকে রয়েছে বিপাশা নদী, আর একদিকে কিন্তু রয়েছে শতদ্র বা সুটলেজ নদী, যেটাকে শতদ্র বলা হয় সেটাই কিন্তু হচ্ছে কি সুটলেজ নদী। তো এই দুটো নদীর ঠিক মধ্যবর্তী স্থানে রয়েছে কি, বিশ দোয়াব। এরপরে কি রয়েছে, বাড়ি দোয়াব। তো দেখো বিপাশা ও রাবি নদীর মধ্যবর্তী স্থলভাগকে কি বলা হয়, বাড়ি দোয়াব। তো বাড়ি দোয়াব তার উপরেই রয়েছে, একদিকে রয়েছে বিপাশা নদী, তার উপর দিকে কি রয়েছে, দেখো এদিকে রয়েছে কি, এটা এই নদীটাকে নাম কি, এটার নাম হচ্ছে কিন্তু রাবি নদী। তো এই রাবি নদী এবং বিপাশা নদীর মধ্যবর্তী স্থানটাকে বলা হচ্ছে বাড়ি দোয়াব। এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে হচ্ছে রচনা দোয়াব। তো এটি কিন্তু হচ্ছে রাবি এবং চেনাব নদীর ঠিক মধ্যবর্তী স্থান যেটা, সেটাকে বলা হচ্ছে রচনা দোয়াব বা রেচনা দোয়াব। তো দেখো ইরাবতী নদী রয়েছে একদিকে, আর একদিকে কিন্তু রয়েছে হচ্ছে চন্দ্রভাগা নদী, আর এর মধ্যবর্তী স্থানটা হচ্ছে রেচনা বা রচনা দোয়াব। এরপরে রয়েছে হচ্ছে চাষ দোয়াব। এটা কাকে বলা হয়, চেনাব নদী এবং ঝিলাম নদী যে রয়েছে, এই চেনাব নদী এবং ঝিলাম নদীর মধ্যবর্তী স্থানটাকে কি বলা হচ্ছে, এটাকে কিন্তু বলা হচ্ছে চাষ দোয়াব। এরপরে কি রয়েছে, সিন্ধু সাগর দোয়াব। সেটা হচ্ছে ঝিলাম, চেনাব এবং সিন্ধু নদী, এই তিনটি নদীর মধ্যবর্তী স্থলভাগকে কি বলা হচ্ছে, সিন্ধু সাগর দোয়াব। তো এই যে রয়েছে সিন্ধু সাগর দোয়াব। তো এই সিন্ধু সাগর দোয়াব কিন্তু হচ্ছে তিনটি নদীর মধ্যবর্তী স্থান, একটা হচ্ছে ঝিলাম, তারপরে চেনাব, এছাড়া হচ্ছে সিন্ধু, এই তিনটি নদীর মধ্যবর্তী স্থান। এরপরে রয়েছে দেখো কি,
ভারতীয় মরুভূমি অঞ্চল। তো দেখো রাজস্থান রাজ্যের জয়সালমীর, তারপরে হচ্ছে বেগানির, তারপরে যোধপুর জেলা এবং পাকিস্তানের খেরপুর এবং কি রয়েছে বাহাওয়ালপুর, এই অঞ্চলে কিন্তু থর মরুভূমির বিস্তার হয়েছে। তো ভারতীয় মরুভূমি অঞ্চলের সর্বত্রই উচ্চতা হচ্ছে কত? উচ্চতা কিন্তু হচ্ছে 150 মিটারের উপরে। তবে এখানকার একমাত্র নদীর নাম কি? লুনি। এই লুনি কিন্তু হচ্ছে একটি অন্তর্বাহিনী নদী, আর এই লুনি নদীর বদ্বীপ অঞ্চলের উচ্চতা হচ্ছে 20 মিটারের কাছাকাছি। এরপরে কি রয়েছে আরাবল্লী পর্বতের একটি খাজের মধ্যে অবস্থিত সম্বর হ্রদটি মরু অঞ্চলের সবচেয়ে বড় হ্রদ। এটাও এখান থেকে তোমরা মনে রাখবে, এটা হচ্ছে আরাবল্লী পর্বতের একটি খাজে রয়েছে এই সম্বর হ্রদটি, আর এটা হচ্ছে মরু অঞ্চলের একটি সবচেয়ে বড় হ্রদ। এরপরে কি রয়েছে মরুভূমির মধ্যে কোথাও কোথাও প্রস্রবণ দেখা যায়, এটাও তোমরা এখান থেকে মনে রাখবে, মরুভূমিতে কিন্তু প্রস্রবণ দেখা যায়। এরপরে রয়েছে কি বাগার অঞ্চল। তো মরুভূমি ও সমভূমির মধ্যবর্তী অঞ্চল যেটা রয়েছে এই অঞ্চলে কিন্তু ঘাসে ঢাকা থাকে, বালুকাময় অঞ্চল একটা, এটাকে কি বলা হয়? বাগার বলা হয় থাকে। তো এখানে দেখো দেওয়া রয়েছে বাগার অঞ্চলটি। এরপরে দেখো কি রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে রোহি। রোহি কি? বাগার অঞ্চলের পশ্চিমে অবস্থিত পলি দ্বারা গঠিত উর্বর অঞ্চলকে কি বলা হয়? রোহি বলা হয়। তো এখানে রোহি দেওয়া, দেখো এখানেও দেওয়া রয়েছে রোহি অঞ্চলটি। তো রোহি অঞ্চলটি কি? বাগার অঞ্চলের পশ্চিমে অবস্থিত, এটি ঠিক দেখো পশ্চিমেই রয়েছে, এখানে দেখো ঠিক পশ্চিমে রয়েছে হচ্ছে বাগারের ঠিক পশ্চিম দিকে, আর এটাকে কি বলা হচ্ছে? রোহি কিন্তু বলা হয়। এরপর দেখো রয়েছে কি হামাদা। হামাদা কিন্তু হচ্ছে কি প্রস্তরময় অঞ্চলকে হামাদা বলা হয়। তো প্রস্তরময় যে অঞ্চলটি রয়েছে সেটাকে কিন্তু হামাদা বলা হয়। আর এই হামাদা কোথায় রয়েছে? এই হামাদা কিন্তু রয়েছে ঠিক বাগার অঞ্চলের পশ্চিম দিকে, দেখো এই যে হামাদা রয়েছে। এরপরে কি রয়েছে ধ্রিয়ান। ধ্রিয়ান কি? বায়ু প্রবাহের কারণে চলমান বালিয়াড়িগুলোকে ধ্রিয়ান বা টিব্বা বলা হয়। তো দেখো বালিয়াড়ি, বালিয়াড়ি হচ্ছে বালির যে স্তূপ, বালির যে ঢিবি, সেটাকেই তো বালিয়াড়ি বলা হয়। তো এই বালিয়াড়িগুলো কিন্তু মাঝে মাঝে স্থান পরিবর্তন করে। তো যখন ছোট ছোট বালিয়াড়িগুলো স্থান পরিবর্তন করে, যখন বায়ু প্রবাহের ফলে এক স্থান থেকে বালিগুলো যে জায়গায় সঞ্চিত থাকে, যেখানে বালিয়াড়ির সৃষ্টি হয়, সেই বালিয়াড়িটা দেখা যাচ্ছে যে বায়ু প্রবাহের ফলে সেই স্থান থেকে একটু সরে গিয়ে আর এক স্থানে চলে গেছে। তো এই যে বালিয়াড়িগুলো, যেগুলো চলমান বালিয়াড়ি, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, সেই বালিয়াড়িগুলোকে কি বলা হয়? চলমান বালিয়াড়ি। আর এগুলোকে কিন্তু ধ্রিয়ান বা টিব্বা বলা হয়। এরপরে রয়েছে কি রান। রান কি? মরুভূমির নিচু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলিকে কি বলা হয়? রান বলা হয়। মরুভূমির অঞ্চলের নিচে যে লবণাক্ত জলের হ্রদ রয়েছে সেগুলোকে কিন্তু এই রান বলা হয়ে থাকে। নেক্সট তারপরে দেখো রয়েছে কি ধান্ত। ধান্ত কি? দুটি সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চলের দীর্ঘাকার হ্রদগুলি, যেগুলি বেশিরভাগ সময় শুকনো থাকে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে কিন্তু বলা হয় ধান্ত। এরপরে রয়েছে হচ্ছে স্যান্ড দুন। দেখো দুন আগে আলোচনা করেছিলাম, এবার রয়েছে কি স্যান্ড দুন। তো স্যান্ড দুন কি? অর্ধচন্দ্রাকৃতি বালির ঢিবিগুলিকে বলা হয় কিন্তু স্যান্ড দুন। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি ও মালভূমি অঞ্চল। তো মধ্য ভারতের উচ্চভূমি ও মালভূমি অঞ্চল আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের আলোচনা করতে হবে কি? আরাবল্লী পর্বতশ্রেণী। তো দেখো আরাবল্লী পর্বতশ্রেণী কি? এটি হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত এবং বর্তমানে কিন্তু এটি হচ্ছে এক ধরনের ক্ষয়জাত পর্বতের উদাহরণ। তো দেখো এই সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা আগে আলোচনা করেছিলাম। তো এই সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হচ্ছে গুরু শিখর। এই যে আরাবল্লী পর্বতটা দেওয়া রয়েছে, এটা কিন্তু রয়েছে কোথায়? রাজস্থানে রয়েছে। তারপরে দেখো আরও দক্ষিণ দিকে রয়েছে বিন্দু পর্বত, তারপরে রয়েছে এদিকে সাতপুরা, তারপরে রয়েছে অজন্তা। তো বিন্দু পর্বত এবং সাতপুরা পর্বতের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? নর্মদা নদী কিন্তু এইদিকে প্রবাহিত হয়েছে, এই সাতপুরা এবং বিন্দু পর্বতের মধ্যবর্তী স্থান দিয়ে। নর্মদার পরে তাপ্তি নদী যে রয়েছে, তাপ্তি নদী কিন্তু হচ্ছে এই সাতপুরা পর্বত এবং অজন্তা পর্বত যে রয়েছে তার মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত হয়ে কোথায় পড়েছে? এই আরব সাগরে পড়েছে। এরপরে আমরা যাব পরবর্তীতে কি রয়েছে দেখব। তো প্রথমেই দেখো রয়েছে কি বুন্দেলখণ্ড মালভূমি। তো ম্যাপে তোমরা একবার দেখে নাও বুন্দেলখণ্ড মালভূমি ঠিকই। তো এখানে দেখো রয়েছে যে মালব মালভূমি, তারপরে এখানে রয়েছে বুন্দেলখণ্ড মালভূমি, এখানে রয়েছে কি রেওয়া মালভূমি, তারও পূর্ব দিকে রয়েছে হচ্ছে ছোটনাগপুর মালভূমি, যেটা আমাদের কোথায় রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু একটা অংশ জুড়ে রয়েছে এই ছোটনাগপুর মালভূমি, যেটা হচ্ছে আমাদের মালভূমি অঞ্চলটা যে রয়েছে পশ্চিমবঙ্গের পুরো মালভূমি অঞ্চলটা কিন্তু হচ্ছে ছোটনাগপুর মালভূমির অঞ্চল, যেটা হচ্ছে বিশেষ করে যেটা আমাদের পুরোটাই পুরুলিয়া অঞ্চলটাকে দখল করে রয়েছে এই ছোটনাগপুর মালভূমি। আরও কিছু জেলা রয়েছে কিন্তু ছোটনাগপুর মালভূমি বিশেষ করে কিন্তু পুরুলিয়া জেলাটি যেটা রয়েছে পুরোটাকে কিন্তু দখল করে রয়েছে। তো এই আমরা বুন্দেলখণ্ড যেটা আলোচনা করব, সেখানে দেখো গ্রানাইট পাথরে গঠিত এই মালভূমি অঞ্চলটি ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চভূমিতে পরিণত হয়েছে। এরপরে কি রয়েছে? বুন্দেলখণ্ড অঞ্চলটি উত্তরপ্রদেশের 5টি, মধ্যপ্রদেশের 4টি জেলা নিয়ে গঠিত। এই তারপর দেখো কি রয়েছে নিচে রোহিলখণ্ড। এই রোহিলখণ্ড কি উত্তরপ্রদেশের উত্তর পশ্চিমে
পলি দ্বারা গঠিত সমভূমি। তো ম্যাপটা আমরা দেখালাম বুন্দেলখণ্ড কোথায় রয়েছে এবং রোহিলখণ্ড কোথায় রয়েছে, এখানে দেখে নাও। তো বুন্দেলখণ্ড হচ্ছে এটা, আর দেখো তার পূর্ব দিকে কিন্তু রয়েছে হচ্ছে রোহিলখণ্ড অঞ্চলটি। এরপরে দেখো রয়েছে কি বিন্দু পর্বত, যেটা হচ্ছে ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে। এই বিন্দু পর্বত কিন্তু ভারতকে উত্তর দক্ষিণে সমান 2 ভাগে ভাগ করেছে। আর এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতবাহন শিখর। এই সাতবাহন শিখর হচ্ছে এর সর্বোচ্চ শৃঙ্গ, এই যে বিন্দু পর্বত এখানে রয়েছে। এরপরে কি রয়েছে? ছোটনাগপুর মালভূমি। তো এই মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি পরেশনাথ, এবং পরেশনাথ পাহাড়ের জৈনদের তীর্থস্থান। এই পরেশনাথ যে পাহাড় রয়েছে এটি কিন্তু হচ্ছে জৈনদের একটি তীর্থস্থান। আর এখানে কিন্তু বেশ কয়েকটি জলপ্রপাত দেখা যায়, যেমন হচ্ছে হুড্রু জলপ্রপাত, যেটা সুবর্ণরেখা নদীর দ্বারা সৃষ্ট। তারপরে হচ্ছে জোনা বা গৌতম ধারা যেটা রয়েছে। তারপরে হচ্ছে দশম, যেটা হচ্ছে কাঞ্জি নদীর দ্বারা সৃষ্ট। তারপরে রয়েছে কি রাজারাপ্পা জলপ্রপাত, যেটি উল্লেখযোগ্য। এরপরে কিন্তু রয়েছে হচ্ছে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার কিন্তু বলা হয়, এটা তোমরা এখান থেকে মনে রাখবে। তো ছোটনাগপুর মালভূমি আমরা দেখিয়ে দিলাম, সেটা কোথায় রয়েছে। এটা কিন্তু রয়েছে হচ্ছে মূলত বিহার, তারপরে হচ্ছে ঝাড়খণ্ডের কিছু অংশ রয়েছে, আর হচ্ছে পশ্চিমবঙ্গ। এছাড়াও মধ্যপ্রদেশে রয়েছে সামান্য অংশ। তো দেখো এই যে রয়েছে ছোটনাগপুর মালভূমি, এই ছোটনাগপুর মালভূমির পূর্ব পশ্চিমে কিন্তু অবস্থিত কি রয়েছে? দামোদর গ্রস্ত উপত্যকা। আর এটি হচ্ছে উচ্চ স্থানের মধ্যবর্তী নিচু জমিকেই এই গ্রস্ত উপত্যকা কিন্তু বলা হয়, যেটাকে রিফ ভ্যালি বলা হয় ইংরেজিতে। আর এটি কিন্তু হচ্ছে দুটি উচ্চ স্থানের মধ্যবর্তী নিচু জমি, এটাকেই বলা হয় হচ্ছে গ্রস্ত উপত্যকা। এরপরে কি রয়েছে? বাগেলখণ্ড মালভূমি। তো গ্রানাইট ও প্রাচীন পলিমাটি দ্বারা, যে গ্রানাইট এবং প্রাচীন পলিমাটি বা প্রাচীন শিলা দ্বারা গঠিত বাগেলখণ্ড হচ্ছে কি এই মালভূমিটা হচ্ছে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু অঞ্চল নিয়ে অবস্থিত। আর এটি হচ্ছে ভঙ্গিল পর্বতের, এটি একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, এটা মনে রাখবে এখান থেকে। আর উত্তরের সোন নদীর দ্বারা কিন্তু পরিবেষ্টিত রয়েছে এই বাগেলখণ্ড মালভূমিটি। এই যে এখানে রয়েছে বাগেলখণ্ড মালভূমিটি। এরপরে কি রয়েছে? দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। তো দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, এই যে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এটা। তো দেখো আমরা কিছু জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে কি দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলটা তো রয়েছে। এরপরে দেখো রয়েছে কি উপকূলীয় সমভূমি অঞ্চল। এই অঞ্চলগুলোকে বলা হয় হচ্ছে কি উপকূলীয় সমভূমি অঞ্চল। আর এটি কিন্তু হচ্ছে ভারতের যে উপকূল ভাগটা রয়েছে, উপকূল ভাগে যে সমভূমিগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় কি উপকূলীয় সমভূমি অঞ্চল। তো দেখো দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল কি, দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে ত্রিভুজাকৃতি। তো এখানে ম্যাপটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে এই দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চলটা রয়েছে পুরোটাই হচ্ছে ত্রিভুজাকৃতি, ত্রিভুজের মতো দেখতে। পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড গন্ডওয়ানাল্যান্ডের অংশ বিশেষ এই মালভূমি আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। তো আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা কিন্তু গঠিত। আগ্নেয় শিলা কি? গ্রানাইট হচ্ছে কি এক ধরনের আগ্নেয় শিলা, আর নিস হচ্ছে কি এক ধরনের রূপান্তরিত শিলা। তো এই গ্রানাইট এবং নিস শিলা দ্বারাই কিন্তু গঠিত রয়েছে হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। তাই এটাকে বলা হচ্ছে কি আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত মালভূমি অঞ্চল। দাক্ষিণাত্যের মালভূমির একটি বিচ্ছিন্ন অংশ হলো মেঘালয় মালভূমি। এরপরে কি রয়েছে? এই মালভূমির উত্তর পশ্চিমে লাভা গঠিত ডেকান ট্রাপ দেখা যায়। আর ট্রাপের অর্থ কি? ট্রাপের অর্থ কিন্তু হচ্ছে সিঁড়ি। অনেক সময় এসে থাকে এই ট্রাপ কথা, ডেকান ট্রাপ যে রয়েছে, এই ডেকান ট্রাপের ট্রাপ কথাটির অর্থ কি? তো এই ডেকান ট্রাপের ট্রাপ কথাটির অর্থ কিন্তু হচ্ছে সিঁড়ি। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে হচ্ছে সাতপুরা পর্বত। তো সাতপুরা পর্বত আমরা দেখেছি ম্যাপে, সাতপুরা পর্বত আমরা আগেই ম্যাপে দেখেছিলাম। তো এই দাক্ষিণাত্যের মালভূমির উত্তরে অবস্থিত হচ্ছে সাতপুরা পর্বত, যেটা হচ্ছে আমাদের যে বিন্দু পর্বতটা ছিল, বিন্দু পর্বতের আরও উত্তর দিকে ছিল হচ্ছে সাতপুরা পর্বত। আর এই সাতপুরা পর্বত কিন্তু হচ্ছে একটি স্তূপ পর্বত, যেটাকে ব্ল্যাক মাউন্টেন বলা হয়। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের মালভূমির উত্তরে অবস্থিত, এই দাক্ষিণাত্য মালভূমির উত্তরে কিন্তু এটি অবস্থিত। আর এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। এই সর্বোচ্চ শৃঙ্গ যেটা রয়েছে তার উচ্চতা কত? 1350 মিটার কিন্তু রয়েছে তার উচ্চতা। এরপরে রয়েছে হচ্ছে সাতপুরা কথার অর্থ সাতটি পর্বতযুক্ত। সাতটি পর্বতযুক্ত বলেই কিন্তু তাকে বলা হয় কি সাতপুরা। এরপরে রয়েছে কি সাতপুরার দুপাশে রয়েছে বয়ে চলেছে নর্মদা নদী এবং তাপ্তি নদী। এরপরে কি রয়েছে? এই দুটি নদী গ্রাবের জাতীয় গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এরপরে কি রয়েছে? নর্মদা, সাতপুরা ও বিন্দু পর্বতের মধ্যে গ্রস্ত উপত্যকা দিয়ে বয়ে চলেছে। আর সাতপুরার নিকট মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি অমরকণ্টক। তো সাতপুরার নিকট মহাকাল পর্বত রয়েছে, এই মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হচ্ছে অমরকণ্টক, যার উচ্চতা হচ্ছে 1048 মিটার। অমরকণ্টক হচ্ছে সাতপুরা ও বিন্দু পর্বতের সংযোগস্থলে অবস্থিত, অর্থাৎ সাতপুরা হচ্ছে যেখানে সাতপুরা এবং বিন্দু পর্বত যেখানে সংযোগ স্থাপন করেছে সেখানে কিন্তু এই অমরকণ্টক রয়েছে। এরপরে কি রয়েছে? অমরকণ্টক থেকে নর্মদা নদী ও সোন নদীর উৎপত্তি হয়েছে। এই যে অমরকণ্টক রয়েছে, এই অমরকণ্টক থেকে কিন্তু হচ্ছে নর্মদা নদী এবং সোন নদীর উৎপত্তি হয়েছে। তো দেখো পাঁচমারি মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটাও এখান থেকে তোমরা মনে রাখবে। পাঁচমারি কিন্তু হচ্ছে মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে নিচে দেখো আরও রয়েছে কি
সাতপুরা, মহাদেব, তারপরে হচ্ছে মহাকাল ক্ষয়জাত পর্বতমালা। তো এই সাতপুরা, মহাকাল, তারপরে হচ্ছে মহাদেব, তারপরে হচ্ছে মহাকাল, এগুলো কিন্তু সব হচ্ছে ক্ষয়জাত পর্বতমালা। তোমরা এই ম্যাপটাতে একবার দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।